দেখতে দেখতে 2.5 দশক কি করে যে কেটে গেল বুঝতেই পারলাম না। সব পেয়েছি, যা যা চেয়েছি সব পেয়েছি, ওই একজনকে ছাড়া। দেখবে ভালোবাসা, প্রত্যাখ্যান, দুঃখ, জেদ, কর্মজীবন, এইভাবে আমরা এগিয়ে যাব। বুঝলাম স্যার, আপনি ঠিক বলেছেন। আসলে আমার ভাবনাটা একটা খুব ছোট গণ্ডিতে আটকে ছিল, সেখান থেকে আমি বেরোতে পারিনি। অ্যাকচুয়ালি দীর্ঘ 1 বছর মেয়েটির সঙ্গে কাটিয়েছি, তো এতগুলো দিন ধরে একজন ভালোবাসাহীন মানুষের সঙ্গে থাকাটা যে কি যন্ত্রণার, তা আপনাকে কি করে বোঝাবো। যদি আপনি ওটাকে ভালো না বাসতেন তাহলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু আপনি যাকে প্রাণ দিয়ে একজনকে ভালোবাসেন, সে যখন আপনার সামনে দাঁড়িয়ে আপনার মুখের উপর বলে যে তার ভালোবাসার মানুষ অন্য একজন, তখন সেটা ভেতরে ভেতরে মেনে নেওয়াটা না ইজ টাফ, রিয়েল টাফ। তার উপর আপনাকে যদি তাকে বলতে হয় যে তুমি ভালোবাসো না তো কি হয়েছে, আমারও একজন ভালোবাসার মানুষ আছে, তখন বিষয়টা মানে আমি ওই শেষে যেটা বললে বুঝতে পারলাম না। জানেন স্যার, আমাকে একটি কাল্পনিক চরিত্র সৃষ্টি করতে হয়েছিল, যার নাম আমিলিয়া। আর প্রত্যেক দিন অর্ণাকে এই গল্পটা বলতে হতো আমাকে যে আমিলিয়া আমার জীবনের সেই মেয়ে যাকে আমি ভালোবাসি, আমাদের মধ্যে ভাব ভালোবাসা রয়েছে, আর তাই আমি অর্ণার দিকে মন দিতে পারবো না। এই গল্পটা আমি বলা শুরু করেছিলাম অর্ণাকে বিয়ের ঠিক পরে পরেই, যখন আমাদের সো কল্ড হানিমুন পিরিয়ড চলছে। ইউ নো হোয়াট স্যার, এই কাল্পনিক চরিত্রটিকে আমাকে রেগুলারলি অর্ণার সামনে ফোন করতে হতো। কি বলছো তুমি? তুমি বিষয়টাকে এত জটিল করতে গেলে কেন? আরে মিথ্যেটার আশ্রয় নিতে গেলে কেন? কি জানি, হয়তো আমার ইগো। আমি অন্যের কাছে হারতে চাইনি, কিংবা এও হতে পারে আমি অন্যকে গিল্ট ফিল করাতে চাইনি। যদি অর্ণা জানতো আমার জীবনে অন্য কেউ নেই, তাহলে হয়তো এত সহজে প্রত্যুষের কথাও আমাকে বলতে পারতো না, বা প্রত্যুষকে নিয়ে স্বপ্ন দেখার কথাও ভাবতে পারতো না। মানুষের মন কি বিচিত্র দেখো। এই মেয়েটি শটান 180 ডিগ্রি ঘুরে শেষের দিকে তোমার ভালোবাসা পাওয়ার জন্য কি উদ্গ্রীবই না হয়ে উঠেছিল। এইখানটাতেই আমার গন্ডগোল হয়েছিল স্যার। আমি বুঝতে পেরেছিলাম ওর মন আমার দিকে ঘুরছে, কিন্তু এটা বুঝতে পারিনি যে সেটা কতটা সত্যিকারের ভালোবাসা আর কতটা দয়া। বসো, আমরা এবার কি কি করব তার উপর ফোকাস করি। মনে আর কোনো রকম কোনো ডিলেমা রেখো না, বুঝলে? না স্যার, আর কোনো ডিলেমা রাখছি না। আর একটা কথা বলি তোমাকে, সংকল্প, কলকাতায় ফিরে গেলে অন্যার সাথে মিটমাট হয়ে যাওয়ার পর অন্যাকে ছেড়ে আর থেকো না। স্যার, আমার একটা কথা আছে। বলো। প্রত্যুষ তো অন্যাকে খুব ভালোবাসে। বাস তো পাস্ট টেন্স। দেখো, আমার ধারণা প্রত্যুষের সাথে যেদিন থেকে তোমার বন্ধুত্ব হয়েছে, মানে যেদিন থেকে ও তোমাকে চিনেছে, জেনেছে, সেদিন থেকে কিন্তু ও অর্ণাকে তোমার স্ত্রী হিসেবে সম্মান করতে শুরু করেছে। এবং আমার ধারণা, আমার ভুল হতে পারে, আমার ধারণা যে সেদিন থেকে ওর এবং অর্ণার মধ্যে, ওদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এনিওয়েজ, তুমি প্রত্যুষ কি করবে সেটা নিয়ে ভেবো না। প্রত্যুষ দেখো, ও ঠিক ডিসাইড করে নেবে ও কি করবে, আমরা আছি ওর পাশে। তুমি এখন জেনেছো যে অর্ণা তোমাকে ভালোবাসে,
এখন তোমার দায়িত্ব হচ্ছে তুমি অর্ণাকে জানো যে তুমি অর্ণাকে কতটা ভালোবাসো। দুজনে মিলে মিশে একটা সুখের পৃথিবী তৈরি করো। দেখো সংকল্প, তুমি খুব ভাগ্যবান যে জীবন তোমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, সবাইকে দেন। আর তাছাড়া চারিদিকে খুব হ্যাপি কাপলস দেখলে না আমার ভীষণ ভালো লাগে। জানি না অনধিকার চর্চা হবে কিনা, আমার একটা প্রশ্ন আছে। কোনটা বোধ করছো কেন? করে ফেলো, আমিও তোমার সাথে বন্ধুর মতো কথা বলছি। স্যার, আপনি বিয়ে করেননি কেন? না মানে আমার কৌতূহলে যদি আপনি হার্ট হন, আপনার যদি মনে হয় আমি আপনাকে অসম্মান করছি, তাহলে উত্তর দিতে হবে না। এই প্রশ্নটা আমাকে অনেকেই করে, স্বাভাবিকভাবেই করে। চারপাশের মানুষজন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বিয়েটা সেরে ফেলে, আমি করিনি, তাই প্রশ্ন উঠবেই। আসলে কি জানো তো, যাকে জীবন দিয়ে ভালোবেসেছিলাম, যাকে মনের গভীরে আমার স্ত্রীর রূপে স্থান দিয়েছিলাম, তাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, তাকে নিয়ে পৃথিবী বানিয়েছিলাম, তাকেই যখন পেলাম না, তখন ওই জায়গায় আর কাউকে বসাতে ইচ্ছে হলো না, কাউকে না। ওই জায়গাটা ওর জন্যই থাক। তবে একটা বিয়ে আমি করেছিলাম, এখনো টিকে আছে সেই বিয়েটা, আমার কাজের সঙ্গে। নতুন নতুন দেশে নতুন নতুন কাজ, নতুন নতুন মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ, কাজকর্ম, এই নিয়েই বেঁচে আছি। আপনার সেই ভালোবাসার মানুষটির সঙ্গে যোগাযোগ আছে? এ তো দেখছি তুমি রীতিমতো গোয়েন্দার ভূমিকা নিয়েছো। না স্যার, আমি মানে জানতে খুব ইচ্ছে হলো যে একজন মানুষকে ভালোবেসে আপনি এইভাবে সারাটা জীবন কাটিয়ে দিলেন, অবাক হলাম, তাই প্রশ্নটা করলাম। ধরো এমন একটা মুখ তুমি খুঁজে পেলে যা লক্ষ কোটি মুখের চেয়ে আলাদা, এমন একটা চোখ খুঁজে পেলে সেই চোখ শুধু চোখ নয়, প্রদীপের মতো তোমাকে সারা জীবন আলো দেখাবে। সুদূর অন্ধকার থেকে সেই চোখ দেখে তুমি তোমার জীবনের দিশা খুঁজে পাবে। তাহলে কি তুমি আজীবন দিশাহারা নাবিক হয়ে কাটাবে? আমার আর কাউকে প্রয়োজন পড়েনি, আর কোনো কিছু দরকার পড়েনি। আমার দেশ, আমার বাংলা, আর সেই মুখ তখন যে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর আমার সেই বাংলার মুখ নিয়ে আমি আমার বাকি জীবনটা দিব্যি কাটিয়ে দেব। এবার কিন্তু তুমি জানতে চেও না সেই মুখ কার আর সেই চোখ কার। না স্যার, সেই উদ্ধত্ত আমি দেখাবো না, আপনি নিশ্চিন্তে থাকুন। আচ্ছা শোনো, আমি তোমায় নেমন্তন্ন করেছি বটে, কিন্তু রান্নাটা এখনো করিনি। বাকি কথাটা রান্না করতে করতে হবে, চলো। বাবা, আপনার চা। সকালবেলা কাগজে এসব কি হেডলাইন স্টোরি করেছে? হ্যাঁ, বড় বড় করে লেখা, গায়ক শেষ পর্যন্ত জেলের ফাঁদে। সব কাগজে বেরিয়েছে মা, সমস্ত কাগজে। আমি বাবা, এই কাগজগুলো আমি নিয়ে যাচ্ছি, আমার কাছে থাক, আমি পরে আপনাকে দেবো, আপনি পরে কাগজ পড়বেন। একবার যদি ডিঙ্কা দেখে ফেলে কাগজগুলো, তখন তো সব। কি রে ডিঙ্কা, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিস? আমার তো ঘুমোনোই কাজ মা, এখন আমার তো দিনে 24 ঘন্টায় ঘুমোনো উচিত, তাই না? না না, আমি তা বলিনি বাবা, তুই তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস না। আগে জীবনটা অন্যরকম ছিল, সেই জন্য আগে উঠতাম না। এখন তো জীবনটা অন্যরকম আমার, আর আমার তো ঘুমই আসে না। ঘুম থেকে ওঠার প্রশ্ন আসছেই বা কেন? এই ছোটদা ভাই, শোন না, দেখ
তুই সব ভুলে যা না, সব আগের মতো হয়ে যাবে, তুই দেখিস। প্লিজ একদম জ্ঞান দিস না আমাকে। কি আগের মতো হয়ে যাবে রে? নিজের চরকায় তেল দে যা, আমার সান্ত্বনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। জ্ঞান দিতে এসছে। কি দাদু ভাই, খবরের কাগজ পড়ছো না? খবরের কাগজ? হ্যাঁ হ্যাঁ কাগজ লুকোচ্ছ কেন? না, কোথায় কোথায় লুকিয়েছি? দাও আমায় দাও। আরে তুই শোন না, বলছি যে সবে ঘুম থেকে উঠেছিস, একটু চা টা খা, তারপর কাগজ পড়বি, কেমন? কথা বাড়িও না, কাগজটা দাও। আচ্ছা পরে দেবো, বললাম তো পরে। কাগজটা দাও। আরে দাও কাগজটা। ডিঙ্কা, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।